ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বিজনেস কোচ সাইফুল। তো বিজনেস কোচ সাইফুল চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটা বেসিক্যালি বানিয়েছি যে স্যালারি অ্যাকাউন্ট, ঠিক আছে। তো স্যালারি অ্যাকাউন্ট কি এবং সেভিংস অ্যাকাউন্ট কি এগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলবো। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো যারা এখনো বিজনেস কোচ সাইফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে আমাদের কন্টিনিউ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, যাতে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল রিলেটেড সম্পর্কে তোমাদের আমি লেটেস্ট আপডেট দিতে পারি। চলো ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা বানানো হচ্ছে সেটা হলো বেসিক্যালি স্যালারি অ্যাকাউন্ট সম্পর্কে, ঠিক আছে। স্যালারি অ্যাকাউন্ট এস, তো স্যালারি অ্যাকাউন্ট, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি জানি ব্যাংকিং এ যদি কাউকে যদি বলা যায় সেভিংস অ্যাকাউন্ট জানি, কারেন্ট অ্যাকাউন্ট জানি। এছাড়াও যদি ব্যাংকে একটা ধরনের হয় সেটা হলো স্যালারি অ্যাকাউন্ট। বাট স্যালারি অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি সেভিংস অ্যাকাউন্টের মধ্যেই পড়ে। তো স্যালারি অ্যাকাউন্টের কি কি বেনিফিট থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো, ঠিক আছে। দেখুন, স্যালারি অ্যাকাউন্টের সব থেকে বড় অপরচুনিটি বা সব থেকে ভালো রকম মানে ফায়দা হলো সেটা তো স্যালারি অ্যাকাউন্ট কি এবং কারার জন্য অ্যাপ্লাই করতে। আপনি যদি নর্মাল একটা মানুষ হন, যদি আপনি মানে আপনি কোনো জবও করেন না, মানে চাকরিও করেন না, বা কোনো জায়গায় কোনো কোম্পানির সঙ্গে আপনার কোনো মানে কোনো রকম ট্রানজ্যাকশন হয় না, সেক্ষেত্রে আপনি স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন না। তো স্যালারি অ্যাকাউন্ট হতে গেলে আপনি যে কোনো, সেটা গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, প্রাইভেট এমপ্লয়ি হোক, বা সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, বা যে কোনো আপনাকে অর্গানাইজেশন সেক্টরে প্রথমে জব করতে হবে। বা কোনো কোম্পানি যদি, অনেক ব্যাংক কি করে, অনেক ব্যাংকে যদি 100-এর বেশি এমপ্লয়ি থাকে বা 50-এর বেশি এমপ্লয়ি থাকে, যদি তারাও কিন্তু স্যালারি অ্যাকাউন্ট ইস্যু করে, ঠিক আছে। তো স্যালারি অ্যাকাউন্টের অনেক বড় অপরচুনিটি বা অনেক বড় ফায়দা রয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি, কি কি ফায়দা এবং কি কি বেনিফিট রয়েছে। তো সেগুলো আমরা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে লক্ষ্য করুন এবং দেখুন স্যালারি অ্যাকাউন্টের কি কি বেনিফিট বা কি কি ফায়দা রয়েছে, ঠিক আছে। দেখুন, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট প্রথম বেনিফিটটা হচ্ছে যে 1 নম্বর বেনিফিটটা যদি দেখা যায় তো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মানে হচ্ছে জিরো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমরা সাধারণত কি জানি, যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্টের কথা কল্পনা করি জিরো ব্যালেন্স, তো প্রথমে আমাদের মাথায় আমাদের সাধারণত মাথায় আসে, আমরা একটা কোশ্চেন করি সবাইকে, কোনো আপনার ফ্রেন্ড যদি ব্যাংক এমপ্লয়ি হয় বা আমরা তারা সাধারণত জিজ্ঞাসা করি যে আপনাদের বা তোমাদের ব্যাংকে কি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হবে, এটা আমরা সকলেই কোশ্চেন করে থাকি, ঠিক আছে। তো জিরো ব্যালেন্স কেন আমরা জিজ্ঞাসা করি, জিরো ব্যালেন্স এই কারণে জিজ্ঞাসা করি যাতে কোনো রকম আমাদের এমএবি মান্থলি এভারেজ ব্যালেন্স জিরো, মানে কোনো রকম চার্জেস লাগবে না, ঠিক আছে। তো জিরো ব্যালেন্স, ঠিক আছে। তো দেখুন, এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আমরা সাধারণত বেসিক্যালি কি জানি, যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, বা প্রধানমন্ত্রী আগে কি হয়েছিল যে মনমোহনজি, আমাদের যখন ভারতের যখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, উনি কি করেছিলেন, নো ফ্রিল অ্যাকাউন্ট চালু করেছিলেন। তো আলটিমেটলি গভর্নমেন্ট অফ, যদি আমরা মোদি গভর্নমেন্টের কথা বলি, মোদিজি কি করেছেন, ওটারই একটা রূপ, অন্য নাম দিয়েছেন প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট, যেটাতে আমরা জিরো ব্যালেন্স মেনটেন করতে পারি। বাট এখানে একটা দুটো আমি জিনিস তুলে ধরবো। প্রধানমন্ত্রী জনধন যোজনা, দেয়ার ইজ প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট, ঠিক আছে। তো দেয়ার ইজ সেপারেট পাথ, অ্যানাদার ইজ স্যালারি অ্যাকাউন্ট অ্যান্ড অ্যানাদার ইজ প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট। যদি আমরা দু ধরনের কথা বলি, একটা হবে স্যালারি অ্যাকাউন্ট এবং একটা হবে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট। কিন্তু দেখুন, এখানে কিন্তু টিএনসি থাকে প্রত্যেকটা জিনিসের টিএনসি। আমি পাতি বাংলা টিএনসি মানে হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন, নিয়ম এবং শর্তাবলী। তো প্রধানমন্ত্রী জনধন যোজনার যে অ্যাকাউন্টে যে শর্তটা হলো, দেখুন এটাও কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মানে এটা কিন্তু ব্যালেন্স জিরো, স্যালারি অ্যাকাউন্ট টু ব্যালেন্স মেনটেনেন্স জিরো, ঠিক আছে। কিন্তু এখানে টিএনসি থাকে, টিএনসি মানে হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন, নিয়ম এবং শর্তাবলী। প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে কিন্তু আপনি কিন্তু হিউজ ট্রানজাকশন করতে পারবেন না, একটা লিমিটেড থাকে। ক্রেডিট অ্যামাউন্ট আপনি বেশি ক্রেডিটও করতে পারবেন না, সেটা আপনি যদি গভর্নমেন্ট থেকে ফান্ড আসে তো ক্রেডিট হবে। বাট যদি আপনি কোনো নর্মালি নিজস্ব পার্সোনাল ফান্ড আপনি ডিপোজিট করতে চান, বা সেক্ষেত্রে মানে একটা রুল আছে যে 50,000-এর বেশি আপনি ডিপোজিট বা জমা করতে পারবেন না, ঠিক আছে। বা উইথড্রলও সেম রকম করতে পারবেন না, আপনাকে রুপে কার্ড ইস্যু করা হবে, এরকম অনেক রকমের নানা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে। বাট যদি স্যালারি অ্যাকাউন্টের আমরা কথা বলি, তো স্যালারি অ্যাকাউন্ট দেখতে গেলে যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মানে এর কোনো রকম মানে চার্জেস নেই, ঠিক আছে। হ্যাঁ, স্যালারি অ্যাকাউন্টে দেখুন, যদি স্যালারি অ্যাকাউন্টে মানে হচ্ছে আমাদের আলটিমেটলি যে কোনো কোম্পানি বা যে কোনো অর্গানাইজেশনের মাসের লাস্টে, মানে হচ্ছে যদি মাস যদি 31 হয়, তো 30 তারিখে রাত্রে স্যালারি ক্রেডিট হয়,
সাপোজ 31শে জানুয়ারি যদি আপনারা হয় তাহলে 30 জানুয়ারিতে আপনার স্যালারি ক্রেডিট হয়, ঠিক আছে। যদি 28শে ফেব্রুয়ারি হয় তো 27শে ফেব্রুয়ারিতে আপনার স্যালারি ক্রেডিট হয়ে যাবে, 27শে ফেব্রুয়ারি নাইটে ক্রেডিট হয়ে যাবে। কোনো অর্গানাইজেশন 1 তারিখে স্যালারি ইস্যু করে, ঠিক আছে। তো এই 2-3টে ভাবে ইস্যু করা যেতে পারে স্যালারি অ্যাকাউন্ট, ঠিক আছে, স্যালারি ক্রেডিট, ঠিক আছে, স্যালারি ক্রেডিট হয়, ঠিক আছে। তো আলটিমেটলি যেটা সব থেকে বড় বেনিফিট হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মানে কোনো রকম পয়সা আপনার মেনটেন করতে হবে না। ধরুন আজকে আপনার কত তারিখ, 1 তারিখ হলো, তো 1 তারিখে আপনার স্যালারি ক্রেডিট হলো, ঠিক আছে। তো 1 তারিখে আপনার সাপোজ 30K মানে 30,000 টাকা স্যালারি ক্রেডিট হলো, তো আপনি কি করলেন, পুরো টাকাটা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করলেন। তো যদি বেসিক্যালি ধরুন আপনি SBI এর স্যালারি অ্যাকাউন্ট আছে, তো SBI স্যালারি অ্যাকাউন্ট আছে, ইওনো অ্যাপ আছে, অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন, তো পুরো অ্যাকাউন্টে জিরো করলেন, সেক্ষেত্রে ব্যাংক কোনো রকম চার্জ কাটতে পারবে না। এটা বিশাল বড় একটা অপরচুনিটি বা বিশাল বড় বেনিফিট, ঠিক আছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে, ঠিক আছে, তো 2 নম্বর যে বেনিফিটটা কত হবে, তো 2 নম্বর যে বেনিফিট হবে, নো মান্থলি এভারেজ ব্যালেন্স চার্জেস, নো মান্থলি এভারেজ ব্যালেন্স চার্জেস। আমি প্রথমেই বলে দিচ্ছি, জিরো ব্যালেন্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকম চার্জেস লাগবে না। দেখুন আপনার যদি সাপোজ মনে করেন আপনার HDFC ব্যাংকে একটা খাতা আছে, HDFC ব্যাংক, HDFC ফুল ফর্মটা আমরা বলে দিই, হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল সার্ভিস ফিনান্সিয়াল কর্পোরেশন। তো HDFC ব্যাংকের একটা আপনার খাতা আছে, ধর সাপোজ মনে করুন আপনার যদি কলকাতা ব্রাঞ্চের কথা বলি, সাপোজ কলকাতাতে 10,000 টাকা মেনটেনেন্স। তো 10,000 টাকা মেনটেনেন্স মানে হচ্ছে, আপনাদেরকে প্রথমেই বলেছি যে দিনের রাত্রের শেষে যে ব্যালেন্সটা থাকবে, ধরুন রাত্রি 12টার আগে আপনার যে ব্যালেন্স থাকবে ডিভাইডেড বাই 30, মানে 30 দিনে ডিভাইডেড করে যে ব্যালেন্সটা হবে সেটা আপনাকে 10,000 টাকা হতে হবে, ঠিক আছে। তো আমরা কম বেশি সাধারণত জানি 10,000 টাকা। এর যদি নিচে কমে করে তাহলে ব্যাংক কি করে, একটা সার্ভিস চার্জ, মান্থলি এভারেজ ব্যালেন্সে যে চার্জটা করে সেটা দিতে হয়। কিন্তু স্যালারি অ্যাকাউন্টে কোনো রকম মান্থলি এভারেজ ব্যালেন্স নেই, জিরো ব্যালেন্স। আপনাকে কি বললাম, আপনার 1 তারিখে স্যালারি ক্রেডিট হলো, আপনি যদি কন্টিনিউ সেই পয়সাটা আপনি অন্য ব্যাংকে উইথড্রল করে নেন সেক্ষেত্রে কোনো রকম চার্জেস লাগবে না। তো এখানে নো মান্থলি মান্থলি এভারেজ ব্যালেন্স চার্জেস, মানে কোনো রকম চার্জেস নেই, ঠিক আছে। এবারে 3 নম্বর কথা বলি, ঠিক আছে, এমপ্লয়ি 3 নম্বর যে বেনিফিট আছে, ঠিক আছে, 3 নম্বর হচ্ছে যে এমপ্লয়ি রিইম্বার্সমেন্ট অ্যাকাউন্ট, রিইম্বার্সমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। আর 4 নম্বর হলো যে, আমি 3 নম্বর পয়েন্টটা সম্পর্কে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, বিকজ 3 নম্বর ভিডিওটা যদি এক্সপ্লেন করতে যাই তাহলে ভিডিওটা আমি শেষই করতে পারবো না, ঠিক আছে। 4 নম্বর হবে যে অটো সুইপ ফেসিলিটি, তো অটো সুইপ ফেসিলিটিটা কি আমরা একটু জানবো, ঠিক আছে। অটো সুইপ ফেসিলিটি এটা আপনাদের 3 নম্বর দেওয়া হবে, ঠিক আছে, অটো সুইপ ফেসিলিটি, ঠিক আছে। অটো সুইপ ফেসিলিটি, দাঁড়ান সরি, 4 নম্বর হচ্ছে যে অটো সুইপ ফেসিলিটি, অটো সুইপ ফেসিলিটিটা কি এবং খুবই জানা দরকার আপনাদের। শুনুন, অ্যাকচুয়ালি স্যালারি অ্যাকাউন্টকে আমরা অটো সুইপ ফেসিলিটি মানে হচ্ছে, যদি মনে করুন আপনার অ্যাকাউন্ট আছে অ্যাকচুয়ালি 30K, ঠিক আছে, আপনাকে ব্যাংকে একটা ফর্ম ফিল আপ করলেন, 30,000 টাকা আপনার সাপোজ 40K আপনার স্যালারি ক্রেডিট হয়, আপনি ব্যাংকে গিয়ে বললেন আপনার 10,000 টাকা আপনার সেভিংসে পড়ে থাকবে, মানে স্যালারি অ্যাকাউন্টের বেনিফিট দেখুন, সেভিংস অ্যাকাউন্ট প্লাস এফডি, দিস ইজ কল্ড অটো সুইপ, মানে এটাকে অটো সুইপ বলা যেতে পারে, অটো সুইপ। তো এটা আমি এক্সপ্লেন করছি। দেখুন আপনার অ্যাকাউন্টে 40,000 টাকা স্যালারি ক্রেডিট হয়েছে, আপনি ব্যাংকে কি বললেন যে আমার 10,000 টাকা, আপনাকে তার আগে একটা ফর্ম ফিল আপ করতে হবে ব্যাংকে গিয়ে, 10,000 টাকা আমার সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকবে, বাকি যত টাকায় আমার স্যালারি ক্রেডিট হবে অটো সুইপ মানে হচ্ছে আপনার 40,000 টাকা স্যালারি ক্রেডিট হলো, ভালো করে বুঝবেন, 40,000 টাকা স্যালারি ক্রেডিট হলো, 10,000 টাকা আপনার অ্যাকাউন্টে পড়ে থাকবে সেভিংসে পড়ে থাকবে, বাকি 30K আপনার এফডিতে চলে যাবে অটোমেটিক্যালি, ভালো করে বুঝবেন। ধরুন অটো সুইপ ফেসিলিটিটা কি ভালো করে বোঝাচ্ছি। অটো সুইপ ফেসিলিটিটা হলো, আপনার 40,000 টাকা স্যালারি ক্রেডিট হলো, 10,000 টাকা আপনার সেভিংসে পড়ে থাকলো, আপনি ব্যাংকে বললেন যে আমার অটো সুইপ করে দাও, তো 30K রিমেনিং 30K আপনার কি হবে, মানে বাকি 30K 30,000 টাকা এফডি মোডে চলে যাবে। তাহলে সাপোজ এখন যদি সেভিংসের কথা চিন্তা করি, তো সেভিংসে ব্যাংক অ্যাকাউন্ট ইন্টারেস্ট দেয় 2.75%, এবং এটা ICICI কথা বললাম, এবং যদি এফডির কথা বলি 5.4, মানে ডবল পাবেন। সেক্ষেত্রে দেখুন একটা অ্যাকাউন্ট বা দুটো ফেসিলিটি, সাব প্লাস এফডি, সেভিংস অ্যাকাউন্ট প্লাস এফডি, দিস ইজ কল অটো সুইপ, মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে
আপনার যদি 40,000 টাকা স্যালারি ক্রেডিট হলো, আপনি ব্যাংকে গিয়ে বললেন আমার 10,000 টাকা অল টাইম সেভিংসে পড়ে থাকবে, বাকি রিমেনিং অ্যামাউন্ট কোনো মাসে 4500 হতে পারে ইনসেন্টিভ নিয়ে, কেউ যারা ইনসেন্টিভে কাজ করেন কোনো মাসে 4200 হতে পারে, ঠিক আছে। তো 10,000 টাকা আপনার সেভিংসে পড়ে থাকবে, বাকিটা আপনার অটো সুইপে চলে যাবে, ঠিক আছে। তো এটা হলো অটো সুইপ ফেসিলিটিটা আপনি সেভিংস অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্টে পেতে পারেন, ঠিক আছে। এটা একটা অটো সুইপ ফেসিলিটি। 5 নম্বর হচ্ছে লাইফ টাইম ফ্রি ডেবিট কার্ড এন্ড এক্সক্লুসিভ। 5 নম্বর হচ্ছে লাইফ টাইম ফ্রি ডেবিট কার্ড উইথ এক্সক্লুসিভ বেনিফিট। দেখুন, লাইফ টাইম ফ্রি ডেবিট কার্ড, তো অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের সাধারণত যদি নর্মাল সেভিংস অ্যাকাউন্টের কথা বলি, নর্মাল সেভিংস অ্যাকাউন্টে কি হয়, প্রত্যেকটা কার্ডের একটা চার্জ থাকে, ইয়ারলি চার্জেস থাকে, সেটা সাধারণত সেভিংস অ্যাকাউন্টে হয়ে থাকে। কিন্তু যদি আমরা কথা বলি মতলব ডেবিট কার্ডের কথা বলি, এখানে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে ডেবিট কার্ডের চার্জ থাকে, সেটা হোক যেমন আইসিআইসিআই যদি নর্মাল যে কার্ডটা আছে সেটা 177 মানে 177 টাকা ইয়ারলি চার্জেস কাটে, যেটা নর্মাল পাতি কার্ড, যেটা চিপওয়ালা কার্ড হবে, বাট এখন তো সবই চিপ, কিন্তু 177 টাকা চার্জেস কাটে। যদি আপনি ইডি ছিলেন, আইসিআইসিআই ব্যাংকের কথা বলছি, তো সেক্ষেত্রে আপনার কি করবে, এক্সপ্রেস এন্ড ডেবিট কার্ড মানে আপনার ইমেজওয়ালা কার্ড পাবেন, সেটাতে আপনার 588 টাকা চার্জ কাটবে, 59 मतलब 499 প্লাস জিএসটি, তো টোটাল মিলিয়ে যেটা হয় সেটা হবে 5988 ইয়ারলি চার্জেস কাটবে। হ্যাঁ, এবার একটা কোশ্চেন আসবে, লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মানে হচ্ছে আপনাকে কিন্তু ব্যাংক যখনই আপনার স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার হয়ে যাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে যে এই ইডিসিটা ইস্যু করবে না, আপনাকে কিন্তু নর্মাল কার্ডটা ইস্যু করবে। কোনো ব্যাংক কি করে, কোনো ব্যাংক কি করে যে যদি সিটি ব্যাংকের কথা বলি, সিটি ব্যাংকের যদি সব থেকে যদি সিটি স্যালারি অ্যাকাউন্টের কথা বলি, আপনি যদি কোশ্চেন আসতে পারে কোন ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট সব থেকে ভালো, সব থেকে প্রথম ইন্ডিয়ার মধ্যে যদি কথা বলি বা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে যদি কথা বলা যেতে পারে, তো সিটি ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট সব থেকে বেস্ট, ঠিক আছে। সিটি ক্যালিফোর্নিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট যদি বলা যেতে পারে, তো সিটি ক্যালিফোর্নিয়া হচ্ছে স্যালারি অ্যাকাউন্টের মধ্যে বেস্ট। তো লাইফ টাইম ফ্রি ডেবিট কার্ড আপনি এখানে পেতে পারেন, ঠিক আছে। আর একটা যে ফ্রি আনলিমিটেড ট্রানজাকশন অ্যাক্রস এনি ব্যাংক এটিএম, তো আর একটা আছে যে 6 নম্বর অপশনটা কি আছে যে ফ্রি আনলিমিটেড ট্রানজাকশন অ্যাক্রস এনি ব্যাংক এটিএম, ফ্রি আনলিমিটেড ট্রানজাকশন across any banks এটিএম, ঠিক আছে। তো সব থেকে একটা বিশাল মজাদার ব্যাপার হলো যে আনলিমিটেড ট্রানজেকশন পাবেন। দেখুন, যদি নর্মাল সেভিংসের কথা বলি, তো সেক্ষেত্রে আপনার একটা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে যে আপনি দুটো বা তিনটের বেশি, তিনটে হলে ডোমেস্টিক মানে হচ্ছে পাঁচটা আপনি ডোমেস্টিক এবং মেট্রো সিটিতে গেলে 3টে ট্রানজেকশন করতে পারবেন। কিন্তু যদি স্যালারি অ্যাকাউন্ট হয়ে থাকে ভালো, মানে স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন নেই, সেক্ষেত্রে আপনি আনলিমিটেড যতগুলি খুশি মনে করুন আপনার আইসিআইসিআই ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট আছে, আপনি সেই স্যালারি অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তুলেন, সেক্ষেত্রে কোনো রকম চার্জেস লাগবে না, বিকজ স্যালারি অ্যাকাউন্টে সবই ফ্রি থাকে, ঠিক আছে। এটা একটা কিন্তু ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখুন, যদি আপনি নর্মাল আপনি চাকরি বাকরি করেন না, রাহুল হচ্ছে এ পার্সন, রাহুল অ্যান্ড রাজ, মানে এরা দুটো ফ্রেন্ড, এর সেভিংস অ্যাকাউন্ট আছে, এর স্যালারি অ্যাকাউন্ট আছে, কিন্তু এ যদি এরও আইসিআইসিআই অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো এই যদি এটিএম থেকে তো কন্টিনিউ পয়সা তুলে, এর একটা চার্জেস আছে, কিন্তু এই রাজের কোনো চার্জেস কাটবে না, ঠিক আছে। এটা একটা সব থেকে বড় বেনিফিট, বুঝলেন তো। এবারে দেখি ফ্রি ডিমান্ড ড্রাফট, ঠিক আছে। 6 নম্বরে আছে ডিমান্ড ড্রাফট, 7 নম্বর আছে ফ্রি ডিডি और ডিমান্ড ড্রাফট, ঠিক আছে। ডিমান্ড ড্রাফট কি এই বিষয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, বাট আপনাদেরকে শর্টকাটে বোঝাচ্ছি। ডিমান্ড ড্রাফট মানে হচ্ছে সব থেকে একটা ব্যাংকের একটা ভালো ধরনের অ্যাসেট বলা যেতে পারে। যেমন চেকবুক হয়, চেকবুকে সাধারণত দেখবেন আলটিমেটলি অনেক কলেজে আগে কি হতো, কলেজে কি করতো, চেক অ্যাকসেপ্ট করতো না, বিকজ তখন সিটিএস আসেনি, চেক আসেনি, তখন কি করতো ব্যাংক বলতো ডিডি ইস্যু করলো, তো ডিডি ইস্যু করতে গেলে ব্যাংকের একটা চার্জেস আছে, ঠিক আছে। তো দেখুন, সব থেকে একটা বড় মজাদার ব্যাপার হলো স্যালারি অ্যাকাউন্টে ডিডি চার্জেস কোনো রকম চার্জেস থাকে না। ডিমান্ড ড্রাফট চার্জেস যদি আপনাকে বলে দিচ্ছি ডিডির কত চার্জেস, যদি আপনি এনইএফটি করেন,
2 লাখ টাকা এনএফটি করেন সেক্ষেত্রে ব্যাংকে একটা চার্জেস করবে মোটামুটি 5 মানে 7 টাকা মতো চার্জ করবে। আমি একটা ফ্রাকশন অ্যামাউন্ট বললাম 7 টাকা মতো। আরটিজিএস যদি করেন সেক্ষেত্রে আপনার 25 প্লাস মোটামুটি 30 টাকা চার্জেস করবে। বা যদি আপনি ডিডি ইস্যু করেন, আপনি এনি অ্যামাউন্ট যদি 1 থেকে 50,000 টাকা মতো ডিডি ইস্যু করেন, ব্যাংক কিন্তু 49 প্লাস জিএসটি ইজিক্যাল টু, আমি আইসিআইসি এর কথা বললাম, এরা 58 চার্জেস করবে। বাট যত হায়ার অ্যামাউন্ট হবে ডিডিতে, এমনকি যদি 1 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা ডিডি ইস্যু করেন 4-5 হাজার টাকাও লেগে যেতে পারে ডিডি চার্জেস, ঠিক আছে? এটা ডিমান্ড ড্রাফটের চার্জেস। বাট কিন্তু ডিডিতে যদি স্যালারি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কোনো রকম চার্জেস নেই। এটা কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি বা বিশাল বড় একটা, সরি নট অপরচুনিটি, এটা অপরচুনিটি না, বাট এটা ভালো ধরনের বেনিফিট। ওকে, এই ধরনের বেনিফিটটা আপনি স্যালারি অ্যাকাউন্টে পেতে পারেন, ঠিক আছে? 8 নম্বর হচ্ছে যে ফ্রি মাল্টি-সিটি চেকস। ফ্রি মাল্টি-সিটি চেকস, দেখুন এটা সব থেকে, এটা একটা বড় ধরনের মাল্টি-সিটি চেক। মাল্টি-সিটি চেক মানে হচ্ছে আপনি আছে অ্যাট প্রেজেন্ট, আপনার কলকাতার স্যালারি অ্যাকাউন্ট আছে, বাট স্যালারি অ্যাকাউন্টে যে চেকটা ইস্যু করা হবে, হ্যাঁ সেটা তো মাল্টি-সিটি চেক। মাল্টি-সিটি মানে হচ্ছে যে আপনি যদি ধরুন কলকাতা লোকেশনে আছেন, ওই চেকটা নিয়ে যদি আপনি কোনো ব্যাংকে, মানে হচ্ছে যদি আপনি মুম্বাই যান ভিজিট করেন, বা আইদার ব্যাঙ্গালোর যান বা চেন্নাই, যে কোনো সিটি গেলেন, বা যে কোনো জায়গাতে কোনো গ্রাম অঞ্চলে চলে যান, বিহার ঝাড়খণ্ড যে কোনো জায়গাতে চলে যান, ওই চেকের থ্রু দিয়ে আপনি যদি সেলফ কাস্টমার হয়ে থাকে, বা মানে চেকটা কোনো রকম, যে চেকের ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। দেখুন ডিডির ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা হয়ে থাকে। ডিডির ক্ষেত্রে কিরকম বাধ্যবাধকতা হয়ে থাকে? ডিডির ক্ষেত্রে পেবেল অ্যাড বলে একটা অপশন থাকে। পেবেল অ্যাড দেখবেন ব্যাংকে যদি যারা ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজে পড়াশোনা করো, সেক্ষেত্রে ডিডি ইস্যু করতে বলে, কি ওখানেই বলে দেয়, যদি ইঞ্জিনিয়ারিং কলেজটা যদি বর্ধমানের মধ্যে হয়, বা সরি কলকাতার মধ্যে হয়, তো ওখানে লিখতে হবে পেবেল, PAYBLA, পেবেল অ্যাট কলকাতা, কলেজের নাম অ্যান্ড পেবেল অ্যাট কলকাতা। এটা কিন্তু পেবেল অ্যাড দিতে হবে। কিন্তু চেকের ক্ষেত্রে কি হয়, যে আপনার কলকাতার অ্যাকাউন্টে চেক, কলকাতার ব্রাঞ্চের চেক আপনি কিন্তু মুম্বাই ব্রাঞ্চে ভাঙাতে পারবেন, আর মুম্বাই ব্রাঞ্চের চেক আমি চেন্নাই ব্রাঞ্চে ভাঙাতে পারবেন। এটা হলো মাল্টি সিটি চেক। এটা সব থেকে একটা সুন্দর মানে ভালো ধরনের বেনিফিট, ঠিক আছে? তো এইসব বেনিফিট গুলো স্যালারি অ্যাকাউন্টের মানে থাকছে, বা এখনো আছে, ঠিক আছে? তো আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। স্যালারি অ্যাকাউন্ট হলো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। 2 নম্বর হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে কোনো এমএবি বা মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স হচ্ছে জিরো থাকে। 3 নম্বর হচ্ছে যে এখানে আপনি যে 3 নম্বর হচ্ছে যে এখানে যে ডিমান্ড ড্রাফট ইস্যু করা হয়, সেক্ষেত্রে ডিমান্ড ড্রাফটের কোনো নো চার্জেস। 4 নম্বর হচ্ছে যে এখানে যে এটিএম বা ডেবিট কার্ডে ইস্যু করা হয়, সেটাও মানে ফ্রিতে ইস্যু করা হয়ে থাকে। 5 নম্বর হচ্ছে যে এটিএম কার্ডে ডেবিট কার্ডে যে ট্রানজ্যাকশনটা হয় টাকা তোলার ক্ষেত্রে, নিজস্ব ব্যাংকের এটিএম অ্যান্ড আনাদার ব্যাংকের এটিএম, এই ক্ষেত্রে কোনো রকম চার্জ লাগে না। 7 নম্বর হচ্ছে যে আপনার অটো সুইপ ফেসিলিটি থাকে। অটো সুইপ মানে হচ্ছে এফডি অ্যাকাউন্ট প্লাস সেভিংস অ্যাকাউন্ট, এইসব ফেসিলিটিগুলো স্যালারি অ্যাকাউন্টে থাকছে। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো যাদের ক্ষেত্রে, হ্যাঁ আর একটা অপশন আপনাদেরকে অবশ্যই বলে রাখছি, যেটা আমি মিস করে গেছি। দেখুন ধরুন মনে করেন আপনি চাকরি করছেন, আপনি সাপোজ টিসিএস এ জব করছেন, বা যে কোনো আমি টিসিএস নাম নিলাম, আপনি একটা স্যালারি এমপ্লয়ি মানে হচ্ছেন, তো আপনার অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হচ্ছে, ঠিক আছে? তো স্যালারি ক্রেডিট হচ্ছে, আপনার অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্ট আছে, তো আপনার কন্টিনিউ স্যালারি ক্রেডিট হচ্ছে। এবারে আপনি কি করেছেন, আপনি টিসিএস, আপনি একটা ভালো চাকরি পেয়ে গেছেন, আপনি টিসিএস চাকরিতে থেকে লেফট নিয়েছেন, বা টিসিএস থেকে আপনি চলে এসেছেন সরে, কিন্তু আপনার স্যালারি অ্যাকাউন্টে যে আইসিআইসিআই, ভালো করে বুঝবেন, আইসিআইসিআই 3 মাস যদি স্যালারি না আসে, সেটা নর্মাল সেভিংস অ্যাকাউন্টে পরিণত হয়। বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু একটা বিশাল বড় একটা পয়েন্ট। মনে করুন আপনি টিসিএস বা টাটা কনসালটেন্সি বা যে কোনো কোম্পানিতে জব করছেন, আপনার স্যালারি অ্যাকাউন্টে যে আইসিআইসিআই ব্যাংকের 3 মাস যদি স্যালারি অ্যাকাউন্ট না আসে, লাস্ট 3 মান্থে যদি কোনো রকম স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট না হয়, ব্যাংক কি করে অটোমেটিক্যালি বাই ডিফল্ট সেই সিস্টেমটা নর্মাল সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে। হ্যাঁ, এবারে আপনি একটা কথা মাথায় আসবে যে আপনি কত টাকা মেনটেন করবেন। দেখুন বলে দিচ্ছি, ধরুন আপনার কলকাতা ব্রাঞ্চের অ্যাকাউন্ট, আপনার কলকাতা মেট্রো সিটির মধ্যে আছে, ঠিক আছে? আপনার যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে
সেই ব্রাঞ্চটা যে সিটির মধ্যে আসবে সেই সিটির উপর এমএবি ডিপেন্ড করবে। যদি কলকাতার এমএবি 10K হয়ে থাকে মানে 10K মেনটেন হয়, কিন্তু যদি আমি বর্ধমান লোকেশন বলি, আমার লোকেশন, সেক্ষেত্রে কিন্তু কোনো ব্রাঞ্চ আছে বর্ধমান সিটির মধ্যে পড়ে, সেক্ষেত্রে 10,000 মেনটেন। কিন্তু আমি যদি অন্য কোনো ব্রাঞ্চের কথা বলি, যেমন আপনি মেমারি ব্রাঞ্চ বলি, গুসকরা ব্রাঞ্চ বলি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 10,000 টাকা না, সেক্ষেত্রে 5,000 টাকা মেনটেন। তো এক্ষেত্রে আপনার যদি বারবার বলে দিচ্ছি, যদি আপনি চাকরি ছেড়ে দেন বা সেই স্যালারি অ্যাকাউন্ট যদি না থেকে থাকে, তো অটোমেটিক্যালি 3 মাস যদি স্যালারি আসা বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি আপনার সেভিংস জিরো ব্যালেন্স বা স্যালারি অ্যাকাউন্টটা নর্মাল সেভিংসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আবার একটা পয়েন্ট বলে দিচ্ছি, ধরুন আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে, বারবার বলে দিচ্ছি, আপনার নর্মাল সেভিংস অ্যাকাউন্ট আছে, আপনি কি করলেন, টিসিএস এ জব করছেন। তো টিসিএস মানে ভালো, ধরো একটা বিশাল বড় বিগেস্ট কোম্পানি, টিসিএস জব করে আপনি স্যালারি অ্যাকাউন্টটা, নর্মাল সেভিংস অ্যাকাউন্টটা স্যালারি অ্যাকাউন্টে দিয়ে দিলাম, এটা আমার স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি ক্রেডিট হবে। কিন্তু যখন ধরুন নর্মাল সেভিংস অ্যাকাউন্টে আপনাকে মেনটেন করতে হচ্ছিল, যখন সেটা স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল, তখন কিন্তু আপনাকে আর মেনটেন করতে হবে না। এখানে দুটো পয়েন্ট বলে রাখছি, যদি আপনি চাকরি ছেড়ে দেন, 3 মাস যদি স্যালারি না আসে, সেটা নর্মাল সেভিংসে পরিণত হবে। আবার যদি আপনি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট হিসেবে ইউজ করেন, যদি 3 মাস স্যালারি অ্যাকাউন্টে কন্টিনিউ আসতে থাকে, সেটা নর্মাল সেভিংসটা স্যালারি অ্যাকাউন্টে পরিণত হয়ে যাবে। এগুলো হচ্ছে স্যালারি অ্যাকাউন্টের বেনিফিট আছে। ঠিক আছে, তো সকল কাজে রিকোয়েস্ট করবো সকলে ভালো থাকবেন, এবং ক্রিপ্টো মার্কেট সম্পর্কে যাদের ভয়ভীতি আছে, কোনো রকম ভয়ভীতি দরকার নেই। ক্রিপ্টো মার্কেটের লাইফ খুবই ব্রাইট এবং খুবই উজ্জ্বল। ঠিক আছে, আজকের নিউজটা যদি আপনারা দেখেন তো সকলেই বুঝতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। খুদা হাফেজ।